এখন পর্যন্ত দেশে যাইতে পারি না। আমি দেশে গেলে কি হবে এটা আমি জানি না। অনেকেই বলেন ইলিয়াস দেশে আসে না। আরে ভাই দেশে আসবো কেমনে? সেনাবাহিনীর খেপায় দেশে আসা যায়? তারেক রহমান দেশে যাইতে পারেন না, এটা হয় না, ওইটা হয় না, যত কিছু হয় না, সবকিছুর সমস্যার মূল কারণ হচ্ছে ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট যেদিন ঠিক হবে সেই দিন এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু ঠিক হবে। আজকে তারেক রহমান দেশে যেতে পারেন না। আমি মনে করি সেনাবাহিনীর ভেতরে এই যে ক্যাপ্টেন শাহনাজ বললেন, ব্রিগেডিয়ার হাসান নাসির বললেন যে তাকে পিএনজি করা হয়েছে, তাদেরকে সশস্ত্র বাহিনী দিবসে দাওয়াত দেওয়া হয় না, তারা সিএমএইচে যেতে পারেন না, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সব সমাধান হয়ে যেত। আজকে তারেক রহমান যে সেনাবাহিনীর যে অফিসারদের ভয়ে দেশে যেতে পারেন না, তারাও তো এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত। অর্থাৎ তাদের বিচার হওয়া দরকার ছিল। তারা বিচার হলে আজকে যিনি সেনাপ্রধান আছে সে সেনাপ্রধানও থাকতে পারতো না এই চেয়ারে। তার সে জেলে না গেলেও সে অন্তত চাকরিতে থাকতে পারতো না। নৈতিকভাবে আমি মনে করি তার মিনিমাম যদি নাকি কোনো লজ্জাবোধ, আত্মসম্মানবোধ যদি থেকে থাকে, তার পদত্যাগ করা উচিত। কারণ পিলখানায় সেদিন কোনায় তিনিও দাঁড়িয়েছিলেন। তিনি তখন মেজর ছিলেন, কিন্তু তিনি তো ছিলেন, তিনি তার দায়িত্ব পালন করতে পারেন নাই। যেটা বলেছেন যে এই আর্মি অ্যাক্ট যেটা সেকশন 31, সেই 31 এর আন্ডারে আমি মনে করি ওয়াকারেরও বিচার হওয়া উচিত। তিনিও সেটার আওতায় আসবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি ফুল স্টপ দিয়ে দিয়েছিলেন বিচার পেয়ে গিয়েছেন মনে করে, তার সেই ফুল স্টপ দেওয়ার পরে যে তদন্ত হয়েছে সেই তদন্তে এখন কি বের হয়ে আসছে এটা আপনারা রিপোর্ট যদি তদন্ত কমিশন নাও দেয়, তদন্ত কমিশনকে চ্যালেঞ্জ করলাম, আগামী 2 দিনের ভেতরে রিপোর্ট প্রকাশ করা হবে। আপনারা যদি এমনিতে পাবলিক করেন করবেন, না করলে আমি এটা পাবলিশ করব। এটা আপনারা চ্যালেঞ্জ করলাম, আমি যদি 2 দিনের ভেতরে পারি এটা পাবলিক করব। তো ওনাদের এই যে এই রিপোর্ট পাবলিক করা নিয়ে, তারপরে সংবাদ সম্মেলন করা নিয়ে, এগুলো নিয়ে যেই ছলছাতুরি, এটা পুরো এই থ্রু আপনার ইনভেস্টিগেশন পুরো সময়টাতে চলেছে। যেদিন ওয়াকারুজ্জামানকে ডাকা হয় সেদিন স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছিল কমিশনে, এবং এমন একটা অবস্থা যে বিশেষ একজন ব্যক্তি আসবেন এখানে, তিনি বেড়াইতে আসবেন শ্বশুর বাড়িতে, তার জন্য খাওয়া দাওয়া করায় তারপরে তাকে বিদায় দেওয়া হবে। জিজ্ঞাসাবাদের আগে তাকে বলছে আচ্ছা ঠিক আছে চলুন আমরা খাওয়া দাওয়া করি, আপনার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, যে আমাদের আপনারা আসলে আপনি এসেছেন, কমিশনের চেয়ারম্যান বলছেন যে আপনি এসেছেন এটাতেই আমরা ধন্য, আমরা আপনার কাছে আমাদের কোনো চাওয়া এই প্রশ্ন নাই, চলুন। তখন একজন সদস্য সেখানে বলেন যে স্যার আপনার প্রশ্ন না থাকতে পারে, আমাদের তো প্রশ্ন থাকতে পারে। এরপরে সেটা নিয়ে সেখানে বাকবিতণ্ডা হয়েছে, হ্যাঁ তোমরা বেশি বুঝো এই সেই। এবং এই কমিশনের চেয়ারম্যান ফজলুর রহমান, সে শুরু থেকে শেষ পর্যন্ত এই কমিশনটা যেন কোনোভাবে পূর্ণাঙ্গ কোনো তদন্ত করতে না পারে সেই কাজ করেছেন। এই ওয়াকারকে সেদিন প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হলো, সব শেষ তদন্ত প্রতিবেদনে আমার বিশ্বাস এটা আপনাদেরকে বলেছে যে আগামী 2 দিনের ভেতরে এটা মন্ত্রণালয় থেকে আমি এটা হাতে নেব। সেখানে আপনারা দেখতে পারবেন কি কি ধরনের শয়তানি এই তদন্ত কমিশনের রিপোর্টে করা হয়েছে। যাই হোক, আমরা সেটা নিয়ে আলোচনা করব, রিপোর্ট নিয়ে আগামী 1 সপ্তাহ আমরা এটা নিয়ে ধারাবাহিক আলোচনা করতে থাকবো। আজকে জাহাঙ্গীর, যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনিও এটা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত। তারপরেও তারা এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে 3 দিন হয়ে গেল প্রায় এই রিপোর্ট প্রকাশ হয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন কত পার্সেন্ট এটাতে প্রতিফলিত হয়েছে, আমি মনে করি 60 থেকে 70% আসল ঘটনা এখানে এসেছেন। এর বাদ বাকি যদি নাকি আমরা ধরে নিয়ে আসবে না, বা 60-70% যতটুকু এসে এটার প্রেক্ষিতে বিচার হবে কিনা, আমি খুব ক্ষমতাশালী কেউ না, তারপরেও আমি শুরু থেকে এই পর্যন্ত পিলখানা হত্যাকাণ্ডে আমার খুব ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়েছে যে এই দেশের সবচাইতে বড় সমস্যা এই পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল। এই পিলখানা হত্যাকাণ্ড যদি নাকি না হতো, তাহলে দেশপ্রেমিক যেসব সেনাবাহিনীদেরকে সেদিন হত্যা করা হয়েছে, খুব ইমিডিয়েট সময়ে এই বিডিআর এ সংযুক্ত করে র্যাব থেকে নিয়ে যাওয়া হয়েছে, সেনাবাহিনী থেকে নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে যেয়ে তাদেরকে পিলখানায় নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যেয়ে সেখানে হত্যা করা হয়েছে। এবং একটা বিষয় বলে রাখি যে এখানে সেনাবাহিনীর যারা মারা গিয়েছেন তাদের ভেতরেও 2-4 জন ছিলেন যারা কিনা তারা নিজেরা জানতেন না যে তাদেরকেও এভাবে মারা হবে। তারা মনে করেছেন যে তাদের এনিমি যারা আছে সেনাবাহিনীর ভেতরে, নিজেদের ব্যক্তিগত স্বার্থের কারণে তাদেরকে তারা মেরে ফেলবে, তারা বেঁচে থাকবে। কিন্তু ভারত তো তাদের পরিকল্পনা অন্যভাবে নিয়েছে যে তারা এদেরকেও মারবে এদেরকেও মারবে। সেই পরিকল্পনায় ভারতের কাছে তারা হত্যার শিকার হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো যদি বিচার হতো তাহলে আমার মনে হয় সেনাবাহিনী অন্তত দাঁড়াতে পারতো। আমি কমিশনের রিপোর্টের কিছু অংশ বলি। বিষয়টা, কমিশনের রিপোর্ট আমার হাতে আছে এই মুহূর্তে।
আমি কোথা থেকে পেয়েছি কি পেয়েছি আমি সেটা বলবো না। আমি সরকারকে 2 দিনের সময় দিচ্ছি। আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার পর্যন্ত সময় দিচ্ছি। যদি বৃহস্পতিবারের মধ্যে এটার আশানুরূপ কোনো আমি বহিঃপ্রকাশ না দেখি, তাহলে বৃহস্পতিবার রাত 9টায় আমরা এরকম একটা অনুষ্ঠানের ভেতরে রিপোর্ট প্রকাশ করে দেব। আমি কোন মন্ত্রণালয় থেকে পেয়েছি, কার কাছ থেকে পেয়েছি সেটা আমি আমি বলবো না, কিন্তু আমি সেটা প্রকাশ করে দেবো। আমি চাই এটা সরকারের থেকে আসুক এবং এটা আইনগত ভিত্তিতে হোক। এই আইনের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং এই তদন্ত রিপোর্ট অনুযায়ী আমি আমি বলেছি যে আমি 60-70% স্যাটিসফাইড, বাট 60-70% যতটুকু এসছে রিপোর্টে একদম পুরোপুরি, একদম পুরোটা সত্য। এখানে মিথ্যা কোনো কিছু আনা হয়নি, কিন্তু আরো 30% জিনিস আসতে পারতো, সেটা আসলে আমার মনে হয় রিপোর্টটা পূর্ণাঙ্গ হতো। যাই হোক, তো এই রিপোর্টটা কেন আমি চেয়েছিলাম যে এটা যদি বিচার হয় তাহলে এই দেশে আজকে তারেক রহমান দেশে যেতে পারেন না। আমি মনে করি সেনাবাহিনীর ভেতরে এই যে ক্যাপ্টেন শাহনাজ বললেন, ব্রিগেডিয়ার হাসান নাসির বললেন যে তাকে পিএনজি করা হয়েছে, তাদেরকে সশস্ত্র বাহিনী দিবসে দাওয়াত দেওয়া হয় না, তারা সিএমএইচে যেতে পারেন না, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সব সমাধান হয়ে যেত। আর্মি অ্যাক্ট যেটা সেকশন 31, সেই 31-এর আন্ডারে আমি মনে করি ওয়াকারেরও বিচার হওয়া উচিত, তিনিও সেটার আওতায় আসবেন। যাই হোক, এখন আমরা চাই এই পিলখানার বিচারটা হোক। এই বিচারটা হলে ভারতের যে দাদাগিরি, আওয়ামী লীগের বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র, আর্মির ভেতরে যারা ষড়যন্ত্র করেছে এই দেশের বিরুদ্ধে, তাদের সবার ব্যাপারে ব্যবস্থা হবে এবং এই দেশটা আমার মনে হয় একটা সঠিক রাস্তায় চলবে। এগুলির বিচার আছে। আজকে পুলিশের একজনের মানুষকে নিয়ে যেমন তুচ্ছ তাচ্ছিল্য করে ঘুষখোর বলে কথা বলা যায় না, সেনাবাহিনীর মানুষকে নিয়ে বলে না, কিন্তু কিন্তু আপনারা যা করেছেন এই বিডিআর এর যে ডাল ভাত নিয়ে, আজকে জেনারেল শাকিল নাই, তিনি দেশপ্রেমিক একটা মানুষ ছিল, ভারত বিরোধী মানুষ ছিল, ওই জন্য তাকে সেলুট। কিন্তু আপনি পিলখানা ডাল ভাতের এগুলোর এই দায় আপনি এড়াইতে পারবেন কখনো? কর্নেল মুজিব, তার পরিবার এড়াইতে পারবে? আজকে দেশের সেনাবাহিনী যারা যারা মারা গিয়েছিল, অনেকের পরিবারের লোকজন সরকারের কাছ থেকে সাহায্য নিয়েছেন, বিদেশে ব্যবসা নিয়েছেন, নিয়ে তারপর আপনি বিচার চান নাই। এটা কি কোনো মানুষের কাজ নাকি? আমার তো সেনাবাহিনীর কেউ মারা যায় নাই, আমি কেন বিডিআর এর বিচারের জন্য এখন পর্যন্ত দেশে যাইতে পারিনি? আমি দেশে গেলে কি হবে এটা আমি জানি না। অনেকে বলেন ইলিয়াস দেশে আসে না। আরে ভাই, দেশে আসবো কেমনে? সেনাবাহিনীর খেপায় দেশে আসা যায়? আজকে উনি ব্রিগেডিয়ার জেনারেল, ওনারে পিএনজি করে রেখেছে, উনি নানান ভাবে ঘর থেকে বের হইতে ভয় পায়। তো ওনাদের মতো লোক যদি এই অবস্থা হয়, একজন মেজর আশফাক ভাই, সে মেজর আশফাক ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা এটা কোনো দেশ নাকি? এখনো পর্যন্ত এই দেশে কিছু হয়েছে? ওনাদেরকে সশস্ত্র বাহিনী দিবসে দাওয়াত দেওয়া হয় না, তাহলে ক্যান্টনমেন্ট কোথায় ঠিক হয়েছে? এখন পর্যন্ত কিছুই ঠিক ঠিক হয় না ক্যান্টনমেন্টের। সো এই জায়গা যদি ঠিক না হয়, এই দেশের আরো কপালে বিপদ আছে। তারেক রহমান দেশে যাইতে পারেন না, এইটা হয় না, ওইটা হয় না, যত কিছু হয় না, সবকিছুর সমস্যার মূল কারণ হচ্ছে ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট যেদিন ঠিক হবে, সেই দিন এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু ঠিক হবে। আমরা সেটা চাই। যাই হোক, অনুষ্ঠান শেষ করি। সবশেষ আবারও বলি, বিডিআর এর লোকগুলোরে প্লিজ আল্লাহর ওয়াস্তে যেই কয়জন বাকি আছে এদেরকে ছাড়েন।